এটা ঢোকার গেটটার পরে এখানটায় পার্কিং আছে, আর এদিকটাতে ধরুন বাস গাড়ি যা পার্কিং করতে পারবেন। আর টিকিট কাউন্টার 30 টাকা পার হেড। দুটো টিকিট দিন না, 60 টাকা দিই। দাও টাকাটা দাও। পুরো ভাড়া লাগবে। এইটা হচ্ছে প্রাইস মূল্য 30 টাকা। লাইট শোটা যেটা লাইট শো অ্যান্ড সাউন্ডের 100 টাকা। তো চলো যাওয়া যাক। এটা ভেতরে এটা টিকিট কাউন্টার রয়েছে, প্রায় 9খানা টিকিট কাউন্টার রয়েছে। 30 টাকা করে টিকিট কাউন্টার নিল। তো ভেতরে ঢোকার জায়গা হচ্ছে এটা, দেখি টিকিট এখানে রয়েছে প্রবেশ মূল্য। আলিপুর মিউজিয়ামে বিভিন্ন কিউআর কোড স্ক্যান করা আর আইডি গার্ডের সাহায্য, এটা হচ্ছে স্ক্যান করলে আপনি সাহায্য পাবেন। আর বাইরের খাবার নিষিদ্ধ। 30 টাকা মূল্য। এন্ট্রি ফি হচ্ছে 100 টাকা। লাইট শো অ্যান্ড সাউন্ডে অনলাইনেও টিকিট আছে। চলো, আর এখানটা হচ্ছে পুরো ম্যাপটা রয়েছে দেখুন। লাইট অ্যান্ড সাউন্ড শো ওই কোণে আছে। আচ্ছা, আর নেতাজি সেল, নেহেরু সেল, লাইব্রেরি, সেমিনার হল, সেমিনার হল, টয়লেটটা এখানে আছে, হোমেজ টাওয়ার, প্রেস বিল্ডিং, জাজ কোর্ট, রোড এক্সিট এটা, আর এটা হচ্ছে মেন এন্ট্রি। এখান থেকে ঢুকে আমরা প্রথমে যাব ইন্টারন্যাশনাল সেন্টার, টয়লেট এদিকে, অফিস এটা, ম্যানেজার এটা, আর টিকিট কাউন্টার এদিকটা। চলো উপরে ঢুকি। ও মাই গড, ভেতরটা কিন্তু হেভি, তাই কি না? টিকিট কাউন্টার হচ্ছে এদিকে। এটা হচ্ছে তোমার জিনিসপত্র কেনার জন্য শপ রয়েছে। ভেতরটা কিন্তু খুবই সুন্দর দেখুন। এটা ঢোকার এখানে একটা ফটো তুললা, মিমি আসলে ভালো হতো। আমিও তাই ভাবছি, মনটা দিয়ে ফটো তুলতাম গো। মিমি দিয়ে আসলে ভালো হতো। ফুল বাগান দেখুন কত সুন্দর লাগছে। ওফ, অনেক কিছু সুন্দর ফুলের সাথে সাথে জায়গাটা। এখানটায় ম্যাপ রয়েছে। ফুল গাছে হাত দেবেন না, চত্থাপুরকে ফার্স্ট হয়ে যাবেন। মিউজিয়াম মানচিত্র, টিকিট কাউন্টার, অফিসঘর, তথ্যকেন্দ্র, শৌচালয়। এইখানে ম্যাপ পাবেন, এখানেও ম্যাপ পাবেন। এটা বাংলায় আছে, এটা ইংলিশে আছে। ইংলিশে ম্যাপটা দেখুন একবার। টোটাল 18টা, 19টা টোটাল 19টা জায়গা। অফিস তো বন্ধ, অফিসে ঢোকা যাবে না। আচ্ছা, টয়লেট স্টাফ অনলি, প্রথমেই রয়েছে স্টাফ অনলি। আচ্ছা, তাহলে আম পাবলিক যারা আছে তাদের জন্য কি আছে? এটা কিছু নেই, চল। স্টাফ অনলি, নো এন্ট্রি। পাঠ ভবন, পুতুলগুলো কোথায় আছে? পুতুলগুলো দেখতে যাবো তো আমরা, পুতুলগুলো দেখতে এসেছি, শুধু লোক দেখতে পাচ্ছি, তাই কি না? এইখানটায় রয়েছে ফাঁসির মঞ্চ, নেহরু কক্ষ, নেতাজি কক্ষ, চিত্তরঞ্জন দাস কক্ষ, বিধানচন্দ্র রায় কক্ষ, জ্যোতিষমোহন সেতু কক্ষ, সব কক্ষ রয়েছে এদিকে। আচ্ছা, এইটা থেকে এইটাতে যাব আমরা। এটা ফাঁসির মঞ্চ। ওফ, কিরকম লাগছে? ওয়াও, মানে খুব সুন্দর। দুজনকে একসাথে ফাঁসি দেওয়ার জন্য রয়েছে এটা, এক এক করে ফাঁসি দেওয়া যাবে না, ফাঁসি দেওয়ার জন্য। আর নিচের কপারটা খুলে দিলেই পড়ে যাবে, জমা হয়ে যাবে। ফাঁসি না না না, জাস্ট দেখিয়েছে, বোঝানোর চেষ্টা করেছে।
শহীদদের তালিকা, কারা কারা শহীদ হয়েছিল এই জেলে, কারা কারা শহীদ হয়েছিল তাদের এইটা। এটা তো বাংলায় রয়েছে, এটা ইংলিশে রয়েছে। ঠিক আছে, 1 2 3 4 5 6 7 8 9 10 জন ফাঁসি হয়েছিল এখানে। পুরো জায়গাটা দেখুন। ফাঁসি কাঠ। গাছই যখন ফাঁসি কাঠ। দীনেশ গুপ্তা। মানে আমরা এই আজাদ মানে এত সুন্দর, হ্যাঁ এরা ফাঁসি হয়েছিল ওই জন্য। এবারটাতে যাবো আমরা, এবারে আসো। এদিকে কিছু নেই আর। এবারে সুন্দর করে সাজানো। নীরবতা বজায় রাখুন। ও শহীদদের পরীক্ষার কক্ষ। ও এখানে টেস্ট হতো, শহীদদেরকে যারা মরবে তাদেরকে মারা মানে ফাঁসি দেওয়া হবে, তাদেরকে এখানে রাখা হতো, টেস্ট করানো হতো, চিকিৎসা করানো হতো, পোস্টমর্টম করা হতো, হয়তো পোস্টমর্টম করা হতো। গানটা খুব সুন্দর বাজছে। উপরে ওঠা যাবে আবার। রুম, নির্জন কক্ষ। আচ্ছা, জেলখানায় বন্দি হয়ে গেছে দুটো ভাই আজকে, দেখতে পাচ্ছি। এইখানে হচ্ছে সেলফদের, এই সেলফগুলোর মধ্যে রাখা হতো। আচ্ছা, এখানে রাখা হতো কয়েদিদেরকে। আমি আজকে কয়েদি হয়ে গেছি, ঠিক আছে, তো সেলফের ভেতরে চলে এসেছি। বউকে জেলখানায় বন্দি করে দিচ্ছি, আর এখানে ছিটকানি। অলরেডি জেলখানার মধ্যেই মানে পড়ে আছে, আমার আর জেলখানা লাগবে না। এই তো দুটো গেট আছে, একটা বন্ধ করা আছে আর খোলা আছে। এটা ঘুমানোর জায়গা, আর এ থাকতো এই সেলফের মধ্যে। দীনেশ গুপ্তা সব এক একটা হিরো, এরা সব ছিল। এদের জন্যই আমরা আজাদে ঘুরতে পারছি, তাই কি না? আচ্ছা, এখানে তো দেখুন এটা থেকে বেরিয়ে এবার এইটাতে যাবো। এবার এই সেলটাতে যাব। এইগুলো আছে নেতাজি কক্ষ, বিধানচন্দ্র রায় কক্ষ, চিত্তরঞ্জন দাস কক্ষ, যতীনমোহন সেনগুপ্ত কক্ষ। হ্যাঁ, এটার হচ্ছে এপারে। চলো ঘুরে আসি। কক্ষ শুধু এগুলো সেলফগুলো যাতে থাকতো আর কি। বাথরুম করার জায়গা ওটা, আর এখানে সেলফ, কোনো থাকা শোয়ার জায়গা নেই, মাটিতে শুতো, তাই কি না? জেলখানা। একটা প্লাস পয়েন্ট যে এটা হচ্ছে দরজা, ঠিক আছে, হ্যাঁ, চোররা হাত ঢুকিয়ে বন্ধ করতে পারবে না এখানে বা দরজা খুলে নিতে পারবে না। ছিটকিনিটা দূরে করা আছে, কারণ হচ্ছে চোররা যদি ঢোকে বা থাকে তাহলে এটাকে আলাদা করে দূর থেকে করতে হবে ওকে। কি
এটা কি দেওয়া বই আছে? কারোর মৃতদেহ, হ্যাঁ কারোর মৃতদেহ। আচ্ছা এটা হচ্ছে ওই সেলফের উপরে দেখুন ছবি দেওয়া আছে। চিত্তরঞ্জন দাসের 99 উইল ডিফারিং। থাক, এটা অডিও গাইডের জন্য কিউআর কোড দিয়ে স্ক্যান করতে বলছে। এবার অডিও গাইডটার জন্য ক্যামেরাটা অন করার পরে এবার এখানে যে গুগল লেন্স আছে, গুগল লেন্সটা দিয়ে টাচ করলেই এবার এটা দিয়ে স্ক্যান করলাম। এই স্ক্যান করার পরে এখানে একটা লিঙ্ক খুলে আসবে, লিঙ্কটাতে টাচ করলে অডিও ক্লিপ চলে আসবে। ডাক্তার বিধানচন্দ্র রায় পশ্চিমবঙ্গের দ্বিতীয় মুখ্যমন্ত্রী ডাক্তার বিধানচন্দ্র রায় এই ভবনের একতলায় 4 নম্বর কক্ষে 1930 সালের 5ই সেপ্টেম্বর থেকে 1931 সালের 1 জানুয়ারি পর্যন্ত বন্দী ছিলেন। ডাক্তার রায় বিশ্বাস করতেন স্বরাজ পেতে গেলে দেশের নাগরিকদের সুস্বাস্থ্য একান্ত প্রয়োজন। 1928 সালে তিনি সর্বভারতীয় কংগ্রেসের সদস্য নির্বাচিত হন। তখন বাংলায় কংগ্রেস দলের মধ্যে অভ্যন্তরীণ বিবাদ চলছিল। আইন অমান্য আন্দোলনের সময় তার কার্যকরী ভূমিকার জন্য তিনি কংগ্রেসের ওয়ার্কিং কমিটির সদস্য হিসেবে মনোনীত হন। মহাত্মা গান্ধীর নেতৃত্বে লবণ সত্যাগ্রহ ও ডান্ডি মার্চের পর কংগ্রেসের ওয়ার্কিং কমিটিকে বেআইনি ঘোষণা করা হয় এবং ডাক্তার রায় ও তার অন্যান্য সঙ্গীরা আলিপুর জেলে বন্দী হন। জেলবন্দি থাকার সময় তিনি কলকাতা পুরসভার পৌরপিতা বা অলডারম্যান ছিলেন এবং পরবর্তীকালে মহানাগরিক পদে উন্নীত হন। এটাও একটা সেলফ ছিল দেখুন। চল চলো এবারে উপরে ওঠার জায়গা রয়েছে এটা, আর ব্যাকগ্রাউন্ডটা এটা এরকম। চলুন উপরে উঠি। এটাও একটা সেলফ, ওই একটা সেলফের কিউআর কোড দিয়ে যাওয়ার। নেতাজি কক্ষ এটা, এটাতে নেতাজি সুভাষচন্দ্র ছিলেন। আর এটাও আর একটা স্ক্যানার দিয়েছে, এটাতেও স্ক্যান করলে আসবে। আচ্ছা এই যে স্ক্যান করলাম, আসলো। নেতাজি কক্ষ। নেতাজি সুভাষচন্দ্র বসু আইন অমান্যের অপরাধে এই ভবনের এই কক্ষে 1930 খ্রিস্টাব্দের 23 জানুয়ারি থেকে 23 সেপ্টেম্বর পর্যন্ত কারারুদ্ধ ছিলেন। প্রথম কয়েকটি মাস তিনি নীরবে বই পড়ে এবং ধ্যান করে কাটিয়েছিলেন। 1930 এপ্রিলে আলিপুর সেন্ট্রাল জেলে বন্দী কয়েকজন কংগ্রেস নেতাকে অমানসিকভাবে লাঠিপেটা করা হয়। তাদের অপরাধ, তারা অন্যান্য বন্দীদের উপর অকথ্য অত্যাচারের প্রতিবাদ করেছিলেন। এই ঘটনায় সুভাষের মাথায় আঘাত লাগে এবং তিনি প্রায় ঘণ্টাখানিক অজ্ঞান অবস্থায় ছিলেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নেতাজি মিত্র শক্তির বিরুদ্ধে আজাদ হিন্দ ফৌজ অর্থাৎ ইন্ডিয়ান ন্যাশনাল আর্মিকে নেতৃত্ব দিয়েছিলেন, কিন্তু 1945 সালে জাপান আত্মসমর্পণ করলে তার সব প্রচেষ্টা অসমাপ্ত থেকে যায়। হচ্ছে গান। এটাতেও আরেকটা আছে দেশবন্ধু চিত্তরঞ্জন, এটাও একটা কক্ষ দিয়েছে, এটাতেও ধরুন স্ক্যান করলাম। দেশবন্ধু চিত্তরঞ্জন দাস কক্ষ। কলকাতা পুরসভার প্রথম মেয়র দেশবন্ধু চিত্তরঞ্জন দাস 1921 সালে ব্রিটিশ সরকারের বিরুদ্ধে অসহযোগ আন্দোলনে অংশগ্রহণের জন্য এই ভবনের দ্বিতীয় তলে 8 নম্বর কক্ষে বন্দী ছিলেন। চিত্তরঞ্জন দাস ছিলেন প্রথিতযশা আইনজীবী এবং কবি, যিনি পরবর্তীকালে জাতীয়তাবাদী আন্দোলনের প্রথম সারির নেতা হয়ে ওঠেন। অসহযোগ আন্দোলন প্রত্যাহারের পর চিত্তরঞ্জন দাস ভারতীয় জাতীয় কংগ্রেসের সভাপতি নির্বাচিত হন এবং 1922 সালে গয়া অধিবেশনের সভাপতিত্ব করেন। ভারতবাসীর জন্য স্বরাজ অর্জনই ছিল তার
প্রধান উদ্দেশ্য। সেই কথা মাথায় রেখে 1923 সালের 1 জানুয়ারি তিনি মতিলাল নেহেরুর সঙ্গে স্বরাজ্য দল গঠন করেন। তখন প্রায় সব গুরুত্বপূর্ণ নেতাই কারাবন্দী ছিলেন। 1909 সালের আলিপুর বোমা মামলায় অভিযুক্ত বিপ্লবী অরবিন্দ ঘোষকে সমস্ত অভিযোগ থেকে অব্যাহতি দাস গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। প্রত্যেকটা শেলফের মধ্যে একজন করে রাখতেন দেশপ্রিয় কক্ষ। এটারও আছে, ধরুন আইডিটা স্ক্যান করতে হবে, এটারও আইডিটা স্ক্যান করলে এটারও বিষয় আসবে। দেশপ্রিয় যতীন্দ্রমোহন সেনগুপ্ত কক্ষ। কলকাতা পুরসভার তৎকালীন মেয়র দেশপ্রিয় যতীন্দ্রমোহন সেনগুপ্ত, জন্ম 1885, প্রয়াণ 1933। এই ভবনের দোতলার 6 নম্বর কক্ষে 1930 সালের এপ্রিল মাসে এবং 1932 সালের 22 অক্টোবর থেকে 1933 সালের 5 জুন পর্যন্ত বন্দী ছিলেন। 1930 মার্চে রেঙ্গুনের একটি জনসভায় তাকে গ্রেপ্তার করা হয় সরকারের বিরুদ্ধে জনগণকে প্ররোচিত করা এবং ভারত বর্মা ভাগের বিরোধিতা করার অপরাধে। তাকে ক্রমাগত এক জেল থেকে অন্য জেলে স্থানান্তর করা হয়। কারাবাসের ফলে তার স্বাস্থ্য ভেঙে পড়ে। 1925 সালে চিত্তরঞ্জন দাসের মৃত্যুর পর যতীন্দ্রমোহন সেনগুপ্ত বাংলার স্বরাজ্য পার্টির সভাপতি নির্বাচিত হন। 1929 সালের 10 এপ্রিল থেকে 1930 সালের 29 এপ্রিল পর্যন্ত তিনি কলকাতা পুরসভার মেয়র পদে আসীন ছিলেন। 1933 সালের জুলাই মাসে রাঁচি জেলে তিনি মারা যান। পুতুল এগুলো রাখা। সিধা আসছেন, এটা তো সিধা যাব, তো তার আগে দেখুন নেহেরু কক্ষ। নেহেরু কক্ষ নেহেরু কক্ষ। জওহরলাল নেহেরু। পরিচিত একজনের সাথে কথা বলতে এসছে। কাচাক কাচাক করছো। এটাই আর কি কিউআর, এনার বিষয়ে যদি যেটা জানতে চাইবেন সেটার জন্য কিউআর কোডটা স্ক্যান করবেন। কিউআর কোডটা স্ক্যান করলে পাবেন, না হলে এটারই অডিওটা এখান থেকে শুনবেন, না হলে এখানে রয়েছে ইংলিশে আবার বাংলাতে। এটা বেরালাম, বেরিয়ে এবার এদিকে সিধা যাচ্ছি। লাইব্রেরি অফ সেমিনার হল, এটাও রয়েছে লাইব্রেরি অফ সেমিনার হল। এটাও কিউআর কোডটা স্ক্যান করে আপনারা শুনতে পারবেন। এটা বন্ধ করে রেখেছে, পুরনো গুদাম ঘর। এটা ঢোকা যাবে তো? এটাও বন্ধ, না না বন্ধ করে রেখেছে, পয়সা দিয়ে বন্ধ করে পাবেন আপনারা। তো এখন সিধা যা হচ্ছে, আর্ধেক জিনিস বন্ধ, এই যে তালা করে রেখেছে। আচ্ছা, সেমিনার হলটা, এটা সেমিনার হলটা পুরোটাই বন্ধ, দেখতে পাবেন না। এটা সেল 1/2 সেল, 1 এবং 2 সেল। জেনারেল সেল, যারা হচ্ছে নর্মাল কয়েদি তাদেরকে ঢুকিয়ে রাখা হয় এখানটা। কিছু বাচ্চা কয়েদি হিসাবে ভেতরে আছে, দেখতে পাচ্ছেন। তো আপনিও যদি ছবি তুলতে চান কয়েদের ভেতরে ঢুকে জেলখানায় বন্দি হয়ে ছবি তুলতে পারেন। এটা পার্টিশন দিয়েছে, জেলখানায় ঢুকে বন্দি হতে পারবেন আপনারা। সবাই ঢুকে ভেতরে জেলখানায় বন্দি হচ্ছে, হয়ে ছবি তুলছে। এই সেলটা হচ্ছে জেনারেল সেল, যারা হচ্ছে কম সাজা মানে কম অপরাধ করবে তাদের জন্য।
বা হয়তো যারা এটা ছোটোখাটো সেল, একটা করে সেল রয়েছে এটাতে, এই যে ঢুকতে পারবে, এই যে ধরুন ঢুকলো। এই সেলফগুলোতে পালানোর পথ, ওই যে পালানোর পথ, হয়তো একটা করে লাইট জ্বলতো আর চেয়ার টেবিল কিছু নেই, মাটিতে শোয়াতো। সব কটা হাওয়া পাস হওয়ার জন্য রয়েছে সেলগুলোতে, দেখতে পাচ্ছেন। এটাও জেনারেল সেল, এই একটাও জেনারেল সেল আছে। জেলখানাটা অনেক বড়, তো দেখতে পাচ্ছেন দেয়ালগুলো মিনিমাম 2 ফুট করে চওড়া, মানে 2 ফুট করে দেয়াল আছে। দেয়ালটা ভেঙে তো বেরোনো অসম্ভব, তো সেই জন্য এইসব সেলে রাখা হতো কয়েদিগুলোকে। এই সেলফ নম্বর 3, ওটাও সেলফ 3, এটা বন্ধ করে রেখেছে, এটাও খুলতে দেয়নি, এটা বন্ধ করে রেখেছে। আপনারা যখন আসবেন দেখবেন এটাও বন্ধ, তো বেশিরভাগগুলোই বন্ধ করে রেখেছে, কয়েকটা খোলা। এটা হচ্ছে পুলিশ মিউজিয়াম, পুলিশ মিউজিয়াম খোলা আছে, তো এটাতে আসলে লোক অনেক রয়েছে। তো চলুন ভেতরে যাওয়া যাক, দেখা যাক কী আছে পুলিশের মিউজিয়ামে। তো সেলগুলোতে সব মানুষ ঢুকে বসে আছে। আচ্ছা, এইটা হচ্ছে দেখার জিনিস, দেখুন পুরনো যুগের বন্দুক, রিভলভার, পিতলের বোমার খোল। বন্দুকগুলো খুব ভালো, হাত দেবেন না লেখা আছে। পিস্তল দেখুন, খুলনা যশোর গাং সদস্যের দ্বারা ব্যবহৃত পিস্তল। বাড়ির যেখানে অস্ত্রের সন্ধান পাওয়া গিয়েছিল। দ্য হাউস ইন মুরারিপুকুর, মুরারিপুকুরে যেখানে অস্ত্রের সন্ধান পাওয়া গেছিল। পিতলের বোমার খোল সব ক্ষতবিক্ষত অবস্থায় পাওয়া গেছে, কিন্তু এগুলো সঞ্চয় করে রাখা হয়েছে। বড় কাঠের বোমার খোল, তামার বোমার খোল, বোমার খোল। বইটা দেখুন, বইয়ের ভেতরে কিরকম বোমা পাঠানো হয়তো। বইয়ের ভেতরে বইয়ের ভেতরে কিরকম বই বোম প্রচার করা হতো সেটা দেখানোর চেষ্টা করা হয়েছে। বইয়ের মাঝখানটা কেটে ওরা বোম পাচার করতো। একটা পিস্তল নিয়ে নেওয়া যাবে? এই পিস্তলটা বেশ পছন্দ হয়েছে আমার, এই পিস্তলটা পছন্দ হয়েছে খুব আমার। এটা একটা সেল, বোমার খোল নিয়ে, তামার বোমার খোল। আচ্ছা, ছোট পিস্তল এটা। নরেন্দ্রনাথ ব্যানার্জির বাড়িতে 24 ক্ষেত্রে বাণিজ্য লেন, শিবপুর, হাওড়া, 1 সেপ্টেম্বর পাওয়া যায়। এই পিস্তলটা পাওয়া গেছে কবে সেটা? বোমার খোল। আচ্ছা, এই শটগানটি নরেন্দ্রনাথ ব্যানার্জির বাড়িতে 24 ক্ষেত্রে বাণিজ্য লেন, শিবপুর, হাওড়া, 1 সেপ্টেম্বর 1931 সালে পাওয়া গেছে। বেশি বড় বন্দুক নিলে অসুবিধা আছে, এই ছোট বন্দুকটা পকেটে করে নিয়ে দেখুন তখনকার হাতের কারুকার্য দেখুন, হাতের যে ডিজাইন করে যাওয়ার বন্দুকের মধ্যে দেখুন, মানে হাতের মানে এত সুন্দর কাজ, পরিষ্কার পরিচ্ছন্ন কাজ। দেখি হেলমেটটা ধরো, শুনুন।
ঢাকা ষড়যন্ত্র মামলা, এইটা ঢাকা ষড়যন্ত্র মামলায়, ঢাকা ষড়যন্ত্র মামলা 1910 সালের এই বন্দুকগুলো পাওয়া গিয়েছে। মামলায় শুধু বন্দুক, কত রকমের বন্দুক। 1915 সালে 17ই অক্টোবর শিবপুর ঢাকায় মামলায়। এটা সব থেকে ছোট্ট বন্দুক, এর থেকেও ছোট বন্দুক আছে কিন্তু সেটা হালকা। দেখুন বন্দুকগুলো দেখুন, এতগুলো বন্দুক ওরা সঞ্চয় করে রেখেছে। আর এটা হচ্ছে ক্যাপিটাল ষড়যন্ত্র মামলা। 23শে ডিসেম্বর 1916 দিল্লিতে মহামান্য ভাইসরয় লর্ড হার্ডিঞ্জের উপর নিক্ষিপ্ত বোমার অংশগুলি, আচ্ছা বোমটা যে মারা হয়েছিল সেটা হয়তো নিক্ষিপ্ত মানে টুকরোগুলি সহ অংশগুলি একটি বক্স 32টি বাড়তে রয়েছে। আচ্ছা, এটা হচ্ছে গ্রেনেড, বোমার সেল এগুলো। বোমাগুলোকে এসিতে রেখে দেবে। সব কটায় সেলফেই বন্দুক আছে, দেখছেন সব কটা সেলফে বন্দুক আছে। এটাও আবার বন্দুক, কোনো বন্দুক কিন্তু একই না, সব বন্দুক আলাদা আলাদা, কখন কোনটা পাওয়া গেছে সেটা লেখা আছে। এগুলো 1912 সালের। আচ্ছা এটা হচ্ছে বন্দুকের গুলি, গুলির মাথার টুকরো, বন্দুকের গুলিগুলো বের করে দিয়েছে। চাপড়টা দেখুন, বন্দুকের মাঝখানের এটা নেই, যেখানে গুলিটা লাগানো হয় সেটা নেই, কিন্তু সেটাকে সংযত করে রাখা হয়েছে। দেখুন পড়ে না, পরে বলছি। এটা গুলি ভরা হতে পারে, গুলি ভরা হতে পারে। সব থেকে ছোট বন্দুক এটা, সব থেকে ছোট বন্দুক এটা। শিবপুর ডাকাতি। বন্দুকের গুলিগুলো দেখুন, এই গুলিগুলোই ভরে চালিয়ে দেওয়া যাবে, এই গুলিগুলো ভরেই চালিয়ে দেওয়া যাবে।
একটা শর্টস ভিডিও বানিয়ে ছটা গুলি বন্দুকের ক্ষতিগ্রস্ত গাড়ির দরজা এই জিনিসগুলো আমাদের দেশকে রাজত্ব করেছে। আমার হাতের মধ্যেই থাকবে বন্দুকটা মনে হচ্ছে চাবি দিয়ে লক করা যায়, চাবির জায়গা আছে। কালার সেট পুরো একদম আউট হয়ে যায়। আকাশ बड़ी बड़ी तलवार।